Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা 2023-25 সেশনে পড়ছো তোমাদের কিন্তু সামনেই পার্ট 1 এক্সাম। তোমরা এখন থেকেই যদি প্রিপারেশন নেওয়া শুরু করো তাহলে কিন্তু তোমরা ডিএলএডে 90+ মার্কস তুলতে পারবে। আর যদি তোমরা 90+ মার্কস তুলতে সক্ষম হও ডিএলএডে, তাহলে টেট কোয়ালিফাই করার অর্থই তুমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে চাকরিটি পেয়ে যাবে। কারণ এই একাডেমিক স্কোরে সব থেকে বেশি নাম্বার রয়েছে কিন্তু ডিএলএডের জন্য। তাই তোমরা বেসিক্যালি যে ভুলটি করে থাকো সেটি হলো জাস্ট কোনো রকমে ডিএলএডটা কমপ্লিট করব, তারপরে টেটের জন্য খুব খাটবো। এটাই সব থেকে ভুল পদক্ষেপ এবং তার জন্যই কিন্তু অনেকেই টেট কোয়ালিফাই করা সত্ত্বেও মেরিট লিস্টে জায়গা পাচ্ছে না। তার কারণ একটি, কারণ তাদের ডিএলএডে পার্সেন্টেজ কম রয়েছে। একাডেমিক স্কোরে যদি ভালো মার্কস না রাখা যায় তাহলে কিন্তু টেট পাস করেও আলটিমেট লক্ষ্যে পৌঁছানো যাবে না। তাই আমি প্রত্যেকটি ভিডিওতেই একটি কথা বলছি যে তোমরা সিরিয়াস হও এই ডিএলএডের বিষয়ে। এই টেটের জন্য 150 মার্কসের টেট হয় ঠিকই, কিন্তু এই টেটের জন্য বরাদ্দ আছে মাত্র 5 মার্কস। এটি তোমরা অনেকেই জানো না। যদি তুমি টেটে 150-তে 150 পাও তাহলে তুমি পাবে মাত্র 5 মার্কস, যেটি একদমই ইম্পসিবল। সাধারণত স্টুডেন্টরা 90 to 100 মার্কস পেয়ে থাকে। এই তুমি যদি 90 মার্কস পাও তার মানে তুমি পাচ্ছ 3, অর্থাৎ এই টেটে এত রাত দিন পড়াশুনো করার পর তুমি মাত্র 3 নাম্বার পাচ্ছ। যদি বিশাল ভালো রেজাল্ট হয়, সেখানে তুমি 120 পেয়েছো, তাহলে তুমি পাচ্ছ মাত্র 4 মার্কস। সেক্ষেত্রে তোমার একাডেমিক স্কোর বা মেরিট লিস্টের যে স্কোরে খুব বেশি হেরফের হবে না। হেরফের কোথায় হয়ে যাবে? ডিএলএডে তুমি মোটামুটি পড়াশুনো করলে সবাই ফার্স্ট ক্লাস পায়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তুমি 60% পেলে, কিন্তু যে খুব ভালো করে পড়লো 90% বা 85+ মার্কস পেল, এটি পাওয়া সম্ভব। সেই কারণেই আমি বলছি যারা ভালো করে পড়াশুনো করে তারা 80 to 90 এর মধ্যেই কিন্তু মার্কস পায়, সিরিয়াস যারা থাকে তারা। এবং সেক্ষেত্রে কিন্তু তার স্কোর অনেক বেড়ে যাচ্ছে। তুমি 60% পাচ্ছ, তুমি 10 পাচ্ছ, কিন্তু যে ভালো করে পড়ছে সে কিন্তু সেখানে 12 মার্কস পেয়ে যাচ্ছে। সেখানে কিন্তু অনেকটা হেরফের হয়ে যাচ্ছে। 60% পেলে 10 নয় 9 মার্কস মতো আসছে। কিন্তু যদি তুমি সেখানে ভালো এফর্ট দাও, সেক্ষেত্রে কিন্তু তুমি যত বেশি পার্সেন্টেজ তুলতে পারবে তত কিন্তু তোমার স্কোর বাড়বে। সেক্ষেত্রে কিন্তু এক প্রকার কনফার্ম হয়ে যাবে চাকরিটি। তাই বলবো, আর এই টেট পার্ট 1-এর সিলেবাসটাই কিন্তু টেটের সিলেবাস। টেটে যে 5টি সাবজেক্ট থাকছে সেই 5টি সাবজেক্টই কিন্তু পড়ানো হয় ডিএলএড পার্ট 1-এ। তাই এখানে সিরিয়াসলি পড়া মানেই তোমার টেট পাস করাটাও কিন্তু কনফার্ম। সেই কারণে বলবো
ভালো করে সিরিয়াসলি পড়ো, তাহলে তুমি আলটিমেট গোল অ্যাচিভ করতে পারবে। আজকে ম্যাথমেটিক্সের সাজেশান, তোমরা এই কোশ্চেনগুলি এখন থেকেই ভালো করে পড়ো। চ্যানেলে ধারাবাহিকভাবে ভিডিও আসবে প্রিপারেশানের উপর, কেবলমাত্র সাজেশান নয়, ইংলিশের ক্লাস আসবে A to Z, একদম MCQ 2 মার্কস, 7 মার্কস, 16 মার্কস, কীভাবে আনসার লিখলে ডিএলএডে সর্বোচ্চ নাম্বার পাওয়া যায়, ফুল স্কোর করা যায়, সেটিও শেখানো হবে। শুধুমাত্র তোমরা চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, তোমরা কমেন্ট করে জানাও, তাহলে আমি তোমাদের জন্য ধারাবাহিক ক্লাস আনতে পারবো। ক্লাস আসতে দেরি হওয়ার কারণ একটি, তোমরা এখনও সবাই জয়েন হওনি চ্যানেলের সাথে। তাই যদি 90+ মার্কস পেতে চাও, যদি আলটিমেট লক্ষ্যে পৌঁছাতে চাও, তাহলে এখনই দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো। এবার দেখে নাও যে কোন কোশ্চেনগুলি ম্যাথমেটিক্সের জন্য ইম্পর্টেন্ট 7 মার্কসের। 7 মার্কস থেকে 2টি কোশ্চেন লিখতে হয়। প্রজেক্ট পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। প্রাথমিক স্তরে গণিত শিখনে প্রজেক্ট পদ্ধতি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহযোগে আলোচনা করুন। এবং আর যে ভিডিওগুলি অর্থাৎ যে সাজেশনের ভিডিওগুলি অলরেডি আপলোড হয়েছে, সেগুলি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে নেব, তোমরা সেখান থেকে যারা দেখোনি দেখে নিও। ব্যবহারিক মূল্যের নিরিখে গণিত শিখনের লক্ষ্য সম্পর্কে আলোচনা করুন। সক্রিয়তা ভিত্তিক শিখন বলতে কী বোঝেন? গণিত শিখনের ক্ষেত্রে গাণিতিক খেলা ব্যবহারের গুরুত্বগুলি লিখুন। যোগ প্রক্রিয়া শেখানোর ধাপগুলি উল্লেখ করুন। প্রক্রিয়ার শেখানোর জন্য উপযুক্ত শিক্ষা উপকরণের প্রস্তাব দিন। ভাগ প্রক্রিয়া শেখানো ধাপগুলি উল্লেখ করুন। প্রক্রিয়া শেখানোর জন্য উপযুক্ত শিক্ষা উপকরণের প্রস্তাব দিন। সমস্যা সমাধান পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন এবং স্তরগুলি আলোচনা করুন। গণিত শিখনে বিদ্যালয় বহিস্থ কার্যকলাপ বলতে কী বোঝায়? গণিত শিখনে জীবনকেন্দ্রিক পরিস্থিতিকে ব্যবহার করার নীতিগুলি উল্লেখ করুন। গণিত শিক্ষায় শিক্ষামূলক কাজ পরিচালনার নিয়মগুলি আলোচনা করুন। পরীক্ষামূলক কাজকে অধিকতর কার্যকরী করে তোলার উপায়গুলি উল্লেখ করুন। মূল্যায়ন, অ্যাসেসমেন্ট, পরিমাপ এবং পরীক্ষার মাধ্যমে প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? উদাহরণসহ পার্থক্য লিখুন। গণিতে 7টি ধারণার উল্লেখ করুন এবং সেগুলি শেখাবার জন্য আনুষঙ্গিক শিক্ষা উপকরণের উল্লেখ করুন, যেগুলি আপনি চারপাশের পরিবেশ থেকে জোগাড় করতে পারবেন। যোগাযোগ প্রক্রিয়ার উপাদান ও প্রধান বাধাসমূহ আলোচনা করুন। বর্গক্ষেত্র ও রম্বসের সম্পর্ক উদাহরণসহ বুঝিয়ে দিন। শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের প্রয়োগ সম্পর্কে আলোচনা করুন। TLM এর উপযোগিতাগুলি উল্লেখ করুন। এবার 16 মার্কসের একটি কোশ্চেন লিখতে হবে। প্রাথমিক স্তরে গণিত শিখনে ব্রুনার ও পিয়াজের তথ্য দুটি উদাহরণসহ আলোচনা করুন। এই ব্রুনার এবং পিয়াজে
এই দুটি কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে এই বছরের জন্য। তার সাথে আরও একটি কোশ্চেন খুব মনোযোগ সহকারে পড়তে হবে, দেখতে থাকো। যোগ ও গুণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সাধারণ দুর্বলতাগুলি কী? একটি নির্ণায়ক অভিক্ষা প্রস্তুত করে এই দুর্বলতাগুলি শনাক্ত করুন। গণিত শিখনে ডাইনসের অবদান আলোচনা করুন। 3টে থিওরি ভালো করে পড়বে, একটি ব্রুনার, একটি ডাইনস এবং একটি পিয়াজে। এই 3টে কিন্তু ভালো করে পড়তেই হবে। 16 মার্কসে না আসলেও এই 3টে থিওরির মধ্যে একটি কিন্তু 7 মার্কসে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এই যে টোটাল কোশ্চেনগুলি আছে সেগুলি 16-এ না 7-এ চলে আসবে, 7-এ না আসলে 16-এ আসবে। টোটালি এই কোশ্চেনগুলি কিন্তু খুব ভালো করে রেডি করতে হবে। গণিতে ভুল ধারণা বলতে কি বোঝায়? ভুল ধারণাগুলি সঞ্চালিত কেন হয়? কারণগুলি লিখুন। এই ভুল ধারণাগুলি শনাক্তকরণের জন্য কেমনভাবে দুর্বলতা নির্ণায়ক অভিক্ষা তৈরি করবেন আলোচনা করুন। গাণিতিক প্রক্রিয়া ও শ্রেণী উল্লেখ করে অনুপাতের ধারণার পাঠটিকা রচনা করুন। এই ছিল ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট সাজেশান গণিতের উপর। তোমরা এখন থেকেই এই কোশ্চেনগুলি রেডি করতে থাকো এবং চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও এবং আমাকে কমেন্ট করে জানাও। তোমরা যত তাড়াতাড়ি অ্যাক্টিভ হবে তোমাদের জন্য আমি তত তাড়াতাড়ি রেগুলার ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।